আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে হয়তোবা তোমরা আমাকে একটু কিছুটা হলেও ভিন্ন রূপে দেখতে পাচ্ছ। তো এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে আজকে আমি একটু খুশি। তো এত বেশি খুশি যে তোমাদের ক্লাসটি একটু ছোট নিয়ে ফেলবো না, আসলে খুশির কারণটা তোমাদেরকে এখন একটু বলি। তোমাদের মেন খুশির কারণটা হচ্ছে আমাদের চ্যানেল আজকে 20,000 সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছে। তো আমাদের এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্স আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদের সবার ভালোবাসায় আর তোমাদের সবার কি বলা যেতে পারে সহযোগিতায়। তো এই ধারাবাহিকতা যেন থাকে আর আমাদের চ্যানেলটা যেন আরো অনেক ভালো গ্রো করে ডে বাই ডে, এই প্রত্যাশায় রাখি। আর অবশ্যই আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবো তোমরা। তো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, এটার লেকচার 2 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 1-এ আমরা নিউটনের গতি সংক্রান্ত যে প্রথম সূত্রটা ছিল সেটা নিয়ে একটা ভালো একটা আইডিয়া নিলাম, তাই না? ওইখানে আমরা কিন্তু বল কি, বল কখন আসবে, স্থির বস্তুকে গতিশীল করা কনসেপ্ট, তাই না? গতিশীল বস্তুকে গতির দিক পরিবর্তন করা, দেন হচ্ছে আমরা জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা, তারপর পুরা নিউটনের প্রথম সূত্রটা বিবৃতি, সবকিছু দেখে নিলাম। তো জড়তার একটা এক্সাম্পল যখন আমি তোমাকে দিচ্ছিলাম, তোমাকে এক্সাম্পলটা আমি এভাবে দিচ্ছিলাম যে দেখো যে তোমার কাছে একটা ভারী বস্তু আছে, সাপোজ এটার ভর হচ্ছে 100 কেজি, আর হচ্ছে এই একটা বস্তু আছে এটার ভর হচ্ছে ধরো 1 কেজি। তো দুইটাই স্থির। তো ওরা যেহেতু এখন স্থির, তার মানে ওদের মধ্যে এখন স্থিতি জড়তা বিদ্যমান। তো এখন তোমাকে আমি বললাম যে গতিশীল করতে হবে। তো তুমি সহজেই গতিশীল করতে পারবা কাকে? তুমি সহজেই গতিশীল করতে পারবা যার ভর কম। তার মানে এটাকে তুমি সহজেই গতিশীল করতে পারবা না, কারণ ওর ভরটা বেশি। তার মানে ওর জড়তা কিন্তু তখনও বজায় থাকবে। তো এই কারণে আমরা কিন্তু শিখলাম যে যার ভর বেশি তার জড়তাটা বেশি। তো ওই রকমের থেকে আমি তোমাদের একটু উদাহরণটাকে আর একটু টুইস্ট করে দিতে চাচ্ছি। কিরকম ভাবে টুইস্ট করে দিতে চাচ্ছি? আস্তে 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 দেখো। তার আগে আরেকটা কথা একটু একটু সতর্ক করে দিই, তোমাদের বইয়ের সিরিয়ালটাকে কিন্তু আমি একটু ব্রেক করে পড়াচ্ছি। তোমাদের বইয়ের সিরিয়ালে কিন্তু আমি আজকে পড়াবো তোমাদের মেনলি ভরবেগ, এরপর নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা, বুঝতে পারছো? এরপর এটা রিলেটেড একটু ম্যাথ করব। তোমাদের বইয়ে এগুলো একটু পরে আলোচনা করছে। তোমাদের বইয়ে আগে হচ্ছে বল, মৌলিক বল, তারপর হচ্ছে যে বলের প্রকারভেদ, স্পর্শ বল, অস্পর্শ বল, হ্যাঁ, দেন আবার মাঝখানে গ্রাফ দিয়ে দিচ্ছে, বাট গ্রাফটা ঠিকভাবে দেওয়া হয় নাই। এইভাবে একটু জগা খিচুড়ি, সত্যি কথা জগা খিচুড়ি দিয়ে তোমাদেরকে চ্যাপ্টারটা দেওয়া আছে। বাট আমি তোমাদেরকে ট্রাই করতেছি যেভাবে পড়লে বা যেই টপিকের পর যেই টপিকটাতে ঢুকলে তোমাদের জন্য অসুবিধা সেভাবে পড়ানো। তো তোমরা যদি আমার উপর ট্রাস্ট রাখো, পুরো চ্যাপ্টারটা আমাকে কমপ্লিট করতে দাও। পুরো চ্যাপ্টার কমপ্লিট শেষে তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমার তরফ থেকে এই এফোর্ট থাকবে। এখন কতটুকু আমি সেটা মেনটেন করতে পারবো বা কতটুকু তোমাদেরকে বুঝাতে পারবো সেটা তো আমি এখনো বলতে পারতেছি না, বাট আমার তরফ থেকে চেষ্টা থাকবে তোমাদেরকে একদম এই চ্যাপ্টারটা ঝাঁঝরা করে দেওয়া। তো এই কারণে আমাকে আমার মতন বা আমার ওয়েতে একটু পড়াইতে দিতে হবে, কোন টপিকের পর আমি কোন টপিক পড়াবো। বাট ইনশাআল্লাহ কোনো টপিক মিস থাকবে না, তোমাদের বইয়ের কোনো টপিক মিস থাকবে না। কোনো টপিক হয়তো এখন না পড়ে আমি পরের টপিকে চলে গেছি, বাট ওই টপিক আমি ব্যাক করব। খালি ভেবে নিও ওই টপিক পড়ানোর মতন মানে সময়টা তোমাদের হয়তো এখন আসেনি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো একটা উদাহরণ দেই, যে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়ায় আছো, এখন তোমার কাছে এখানে একটা বস্তু এভাবে আসতেছে, দেখো এই বস্তুটার ভর তুমি জানো যে 2 কেজি, বস্তুটার ভর তুমি জানো 2 কেজি। আর একটা বস্তু তোমার কাছে আসতেছে, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি বেশি। আচ্ছা, এখন আমি তোমাকে একটু বেগ বলে দিই, ঠিক আছে? এই বস্তুটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ, ওর বেগও হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ। দেখো দুইটার ক্ষেত্রে বেগটা সমান, বাট ভরটাও সমান, একটাতে ভর কম একটা বেশি। ও যত বেগে আসতেছে ও কিন্তু দেখো ভারী, কিন্তু ও তত বেগে আসতেছে। এখন বলো তোমাকে যদি আঘাত করে, কে তোমাকে বেশি আঘাত করবে? বলো তোমাকে কে বেশি আঘাত করবে, এইটা নাকি এইটা? এখানে কিন্তু তোমাকে আঘাত করবে অবশ্যই কে বলতো? অবশ্যই 10 কেজি ভরের বস্তুটা। মানে আঘাত দুজনই করবে, এ বেশি আঘাত করবে, তাই না? বেশি আঘাত করে, বুঝে গেছে? এ হচ্ছে বেশি আঘাত করবে, তাই না? স্বাভাবিক বলো, ও একই বেগে আসতেছে, ও একই বেগে আসতেছে, যেহেতু ওর বেগটা বেশি ও বেশি আঘাত করবে। এটা ছিল তোমাদের সিচুয়েশন 1। এখন তোমাকে আমি আরেকটা সিচুয়েশন দিচ্ছি।
এরকম সিচুয়েশন, এই যে তুমি আবার দাঁড়ায় আসছো, তোমার তো কোনো খেতে কাজ নেই, তুমি খালি দাঁড়াই থাকো। আচ্ছা, তো এখন কি হচ্ছে, তোমাকে আমি বললাম যে ধরো ও হচ্ছে 2 কেজি, ও হচ্ছে 2 কেজি, ও আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ও আসতেছে 50 মিটার পার সেকেন্ড বেগে। ধরো তোমার কাছে দুইটা বল আছে একই ভরের, একই ভরে, একটাকে আমি তোমার কাছে একটু আস্তে নিক্ষেপ করছি, আর একটাকে আমি তোমার কাছে একটু জোরে নিক্ষেপ করছি। বুঝতে পারছো? বলো কোনটা তোমাকে বেশি আঘাত করবে, কোনটা তোমাকে বেশি আঘাত করবে? তো তুমি আমাকে বলো ভর তো সেম, আগেরবারের ক্ষেত্রে কি ছিল, আগেরবারের ক্ষেত্রে বেগ সেম ছিল, তো ভর যার বেশি সে বেশি আঘাত করবে তোমাকে। এবার সিচুয়েশনটা হচ্ছে ভর সেম বাট বেগ, মানে দুইটা একই বল, যে বেশি স্পিডে আসবে সে তোমাকে বেশি জোরে আঘাত করবে। তার মানে এখনো তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ যে অ্যান্সারটা হচ্ছে এই যে 50 মিটার পার সেকেন্ড বেগে। এখন দেখো তুমি কিন্তু বেগ দিয়ে অ্যান্সার দিচ্ছ, 50 মিটার পার সেকেন্ড বেগের বস্তু তোমাকে বেশি আঘাত করবে। বুঝতে পারছো? দেখো যখন তোমার কাছে বেগ সেম ছিল, ভর আলাদা, তখন তুমি ভর দিয়ে অ্যান্সার দিচ্ছ, আচ্ছা ওর ভর বেশি তো তাহলে আমাকে বেশি আঘাত করবে। যখন তোমার কাছে ভর সেম বাট বেগটা একটু কম বেশি, তখন তুমি বেগ দিয়ে আইডেন্টিফাই করতেছো যে যে বেশি বেগে আসবে সে আমাকে বেশি আঘাত করবে, তাই না? ওকে, এখন সিচুয়েশনটা হচ্ছে এমন হবে, এই যে তোমার খেয়ে দেয় কাজ নাই, তুমি আছো দাঁড়ায়, এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এর ভর হচ্ছে 2 কেজি, এর ভর হচ্ছে 5 কেজি, এই আসতেছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, আর এ যাচ্ছে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে। দেখো আগের বারের সিনারিও দেখো, যখন তোমার কাছে আমি বেগ সেম সেম দিয়ে ভর আলাদা দিছি, যার ভর বেশি ছিল সে তোমাকে বেশি আঘাত করছে। পরের বারে যখন আমি তোমাকে ভর সেম দিয়ে বেগ কম বেশি দিচ্ছি, পরে যার বেগ বেশি ছিল সে তোমাকে বেশি বেগে আঘাত করছে, বেশি জোরে আঘাত করছে। এখন তোমাকে আমি দিচ্ছি, দেখো ওর ভর মিলে না, ওর বেগ মিলে না, এখন অ্যান্সার দাও। কেউ না কেউ তোমাকে কম বেশি আঘাত করবে, মানে একজনকে এই উদাহরণ অনুসারে, সবসময় না, এই উদাহরণ অনুসারে যে কোনো একটা তোমাকে বেশি আঘাত করবে, কোন একটা তোমাকে একটু কম আঘাত করবে। এখন অ্যান্সার দাও, কে কে? তুমি ভর দিয়ে দিতে পারো, বলতে পারো হ্যাঁ 2 কেজি, তাহলে আমি বুঝবো যে ওর অ্যান্সার তুমি এটা দিছো। অথবা তুমি বেগ দিয়ে বলতে পারো যে হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড, তাহলে বুঝো তুমি অ্যান্সার এখানে সিলেক্ট করছো। এখন অ্যান্সার দাও। এখন আসলে অ্যান্সারটা আমরা কিভাবে দেবো জানো? এখন তো আমরা কম্পেয়ার করতে পারতেছি না, বেগও সেম না যে ভর দিয়ে বলবো, বা ভরও সেম না যে বেগ দিয়ে বলবো। এই ক্ষেত্রে আমাদের তখন একটা টার্মস আছে, সেই টার্মসটাকে আমরা বলি ভর বেগ। এই টার্মসটাকে আমরা কি বলে থাকি? ভর বেগ। বুঝতে পারছো ভর বেগ জিনিসটা কি? ভর বেগ হচ্ছে তোমাদের বইয়ে একটা ফানি একটা সংজ্ঞা আছে, যদি এটা লিখে তোমরা এটাই লিখবা, আমিও এটা লিখে আসছি। সংজ্ঞাটা ফানি জিনিসই আগে শিখো, সমস্যা নাই। কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বুঝতে পারছো? কোন বস্তুর ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। এখন কোথায় ভরবেগ শিখা লাভ কি? আমাদের আসলে তোমরা যে অ্যান্সার গুলো শুরুতে দিচ্ছিল না, এগুলো আসলে ভরবেগ দিয়ে অ্যান্সার গুলো দিলে তোমাদের অ্যান্সার হয়ে যেত। যেমন দেখো অ্যান্সারটা ঠিক আছে, 10 কেজি ভরের বস্তু তোমাকে বেশি আঘাত করবে, বাট একটু প্রসেসটা দেখো। একটু প্রসেসটা হচ্ছে কি, এই যে দেখো ওর ভর আর ও কত বেগে গতিশীল 2, একটু খালি গুণ করো, 2 আর 10 এর গুণফল দেখো 20। তো দেখো তুমি ভর আর বেগ গুণ করলা, তো ভরবেগ বের করলা। ভরবেগের একটা একক আছে, বলো তো এককটা কি হবে? এই যে কেজি আর মিটার পার সেকেন্ড মিলে লিখতে হবে, আর কিছু তো করার নাই। কেজি আর এই হলো কি মিটার পার সেকেন্ড, ভর আর এই যে বেগের গুণফল, ভরের একক বেগের এককের গুণফল। এবার একটু এই 10 কেজি আর 10 কেজির গুণ করে দেখো, 10 আর 10, দেখো এটা কত? 100, আর একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। দেখো তো এটার মধ্যে কার মানটা বেশি? এই মানটা বেশি। এই মানটা বেশি দেখে যে 10, যে এইটা হচ্ছে আমাকে বেশি জোরে আঘাত করবে। তার মানে শুরু থেকে আমরা যে ভরবেগ দিয়ে আনসার দিতাম, আমাদের আসলে কোনো প্যারা হইতো না। দেখো এখানেও দেখো তোমার কি যে 50, ও হচ্ছে বেশি আঘাত করবে না। দেখো ভরবেগ বের করো, তোমার এই হচ্ছে 2 আর এই হচ্ছে 10, 10 দুগুণ কত? 20। একক কি হবে ভরবেগের? কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো এই হচ্ছে 2 আর এই হচ্ছে 50, একটু গুণ করো, 2 আর 50 মিলে কত হবে? 100 কেজি মিটার পার সেকেন্ড।
দেখো 20 আর 100 মধ্যে কে বড়? 100। 100 কার ছিল যে এই বস্তুটা যে 50, দেখো ও হচ্ছে তোমাকে বেশি জোরে আঘাত করবে। তাহলে দেখো তোমার যদি কম বেশি করে দেয়, মানে সেম সেম না, দুইটাই আলাদা আলাদা, তাহলে আমরা কি করব? ভরবেগ দিয়ে বের করব, তাই না? আমরা দেখো এই যে প্রথম বস্তুর ভরবেগ বের করি, প্রথম বস্তুর ভরবেগ। আমরা ভরবেগকে পি দিয়ে প্রকাশ করব একটু পরে। তো এখানে হচ্ছে আমরা লিখলাম p1। তো বলো p1 কি আসবে? এই যে ভর আর বেগের গুণফল। তো 2 আর 7 এর গুণফল হবে, অর্থাৎ কত আসবে? 14। একক কি আসবে? ভর আর বেগ, মানে কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা সেম দ্বিতীয় বস্তুটার ভরবেগ বের করব। যে দ্বিতীয় বস্তুর ভরবেগ, এটাকে আমরা p2 দিয়ে বের করব। ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? p দিয়ে। বেগকে যেমন v, তাই না? যেমন ত্বরণকে a, বলকে f। আমরা এখনো বলকে প্রকাশ করি নাই, সরি। এভাবে যে প্রকাশ করি ছোট থেকে, মানে গত চ্যাপ্টার থেকে, গতি থেকে, এখন তো একটু বড় হচ্ছে এই চ্যাপ্টার পড়তে যে। তো আমরা ভরবেগকে ওইগুলোর মতন p দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? p, তাহলে এখানে ভর কত? 5 আর বেগ কত? 3। গুণ করে দেখো 3 5 কত? 15 কেজি মিটার পার সেকেন্ড। দেখো 14 15 মধ্যে কে বেশি? 15 বেশি। তার মানে আমরা এখান থেকে শিওর যে দ্বিতীয় বস্তুটা, এই যে এই বস্তুটা, দ্বিতীয় বস্তু, তুমি ভর দিয়ে বলতে পারো যে 5 কেজি ভরের বস্তু তোমাকে বেশি জোরে আঘাত করবে। দ্বিতীয় বস্তুটি বেশি জোরে আঘাত করবে। বুঝতে পারছো? এই যে এই জিনিসটা, যেই রাশিটা দিয়ে তুমি কম্পেয়ার করতেছো, পরিমাপ করতেছো, যে তুলনা করতেছো যে কে কোন সিচুয়েশনে তোমাকে বেশি জোরে আঘাত করবে, এই জিনিসটা হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগ বের করে এটা করতেছি। অলরেডি তোমাদেরকে আমি তাহলে ভরবেগের ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে কোন বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। তো ভরবেগকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। দেখো ভরবেগকে আমরা এভাবে প্রকাশ করে থাকি p হবে, এই যে ধরো কোন একটা বস্তু m ভর, আর অবশ্যই ওকে গতিশীল হতে হবে, নির্দিষ্ট একটা দিকে কি হতে হবে? গতিশীল হতে হবে। তার মানে গতিশীল মানে কি? অবশ্যই ওর একটা বেগ থাকতে হবে। এই যে ভরবেগ হবে কি? ভর আর বেগের গুণফলটা mv। ভরবেগ কি হবে? mv। এর একক কি হবে বলতো? একক ভরের একক কি বলতো? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি মাত্রা কি হবে বলতো? মাত্রা কিভাবে বের করবা? তোমাদের মাত্রা কিন্তু মুখস্থ রাখতে না, সে প্রসেস শিখেছি যে মাত্রা বের করার জন্য আমরা কিভাবে কি করব। এই যে আমাদের মৌলিক রাশিগুলোর হেল্প নেই, এর মধ্যে খালি বলছিলাম যে তিনটা জিনিস মনে রাখবা, যে ভরেরকে আমরা ভরের মাত্রা আমরা ইউজ করবো যে ক্যাপিটাল এম। দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, এগুলার ক্ষেত্রে আমরা ইউজ করব এল। সময়, এগুলার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি বলতো? টি। তো দেখো ভরবেগের আমার মেন জিনিসটা, যে ভরবেগ আসলে কিভাবে হয় দেখো। ভরবেগ, এই যে ভর আর হচ্ছে কি বেগ। তুমি আমাকে বলো ভর কি রাশি? মৌলিক রাশি নাকি ওই যৌগিক রাশি? ভরকে আর ভাঙা যায় না, ভর মৌলিক রাশি। বাট বেগ হচ্ছে কি? আমাদের স্মরণের হার, মানে স্মরণ বাই সময়। স্মরণও তোমার মৌলিক রাশি, সময়ও মৌলিক রাশি। এখন দেখো যে আমরা তাহলে এভাবে লিখবো যে ভরবেগের মাত্রা। ভরবেগের কি লিখবো? মাত্রা। বুঝতে পারছো? ভরবেগের যে মাত্রা, এই যে ভর গুণ আকারে আছে, এই জন্য ভরের জায়গায় লিখবো এম। এই যে সরণ মানে কি বলছিলাম? দূরত্ব, দৈর্ঘ্য, সরণ, এগুলোর ক্ষেত্রে আমরা এল ইউজ করবো। এটা তো গুণ আকারে আছে এল, নিচে ভাগ আকারে আছে টি, একটা টি, বাট উপরে উঠলে ওটাও যাবে ইনভার্স, তাই না? এগুলো বলছিলাম। তার মানে আমাদের এটা মাত্রা আসবে হচ্ছে এম এল টি ইনভার্স 1। কোনো মুখস্থ রাখবে না, একটু প্র্যাকটিস করবা, দু একবার খালি ভাঙা শিখবা সূত্রগুলা। বেগ কি ভাঙতে পারো না মৌলিক রাশিতে? একটু করে শিখে আসছো আগের চ্যাপ্টার থেকে, তাহলেই হবে। বুঝতে পারছো? যত তোমরা নতুন নতুন চ্যাপ্টার পড়বা, নতুন নতুন রাশি শিখবা, যেমন ভরবেগ মাত্রা শিখলা, হ্যাঁ, নতুন নতুন রাশি শিখলে তোমরা নতুন নতুন একক মাত্রা এগুলো বের করে শিখে নিবা। কোনো কিছু এত প্যারা নাই মুখস্থ করার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ভরবেগ। তো তোমাদেরকে এখন আমি যদি একটা জিজ্ঞাসা করি যে ধরো একটা বস্তু স্থির, এখানে একটা বস্তু মাটিতে বসে আছে, ঠিক আছে? একটা বস্তু কি আছে? স্থির অবস্থায় বসে আছে। বলো তো ওর ভরবেগ কত? ওর ভরবেগ কত বলো, তাড়াতাড়ি বলো। ওর ভরবেগ p = what? বলো। স্থির, ভর দিন এটা না, সরি, ওর ভর হচ্ছে ধরো 20 কেজি। বলো ভরবেগ কত হবে? ওর ভরবেগ কিভাবে বের করবা? ভর কত? 20 গুণ করবা বেগ কত? স্থির অবস্থা থাকলে বেগ হবে 0, তাই না? তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, তার মানে 0। তোমার যদি বেগ না থাকে তাহলে তার ভরবেগ এইভাবে এত ঢং করার কিছু নাই, 0। কারণ আমরা তো বলেই দিচ্ছি ভর বেগ বের করতেছি, ও তো বেগই নাই, এটা কি ভরবেগ বের করবা? 0 হবে,
ঠিক আছে, ভরবেগ কি হবে, 0 হবে। আর ভরবেগ একটা কি রাশি জানো, এখানে লিখতে হবে এটা ভরবেগ একটা স্কেলার রাশি। এই সরি ভুলে বলে ফেলছি, ভরবেগ একটা ভেক্টর রাশি। ভরবেগ একটি ভেক্টর রাশি, বুঝতে পারছো? ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। দিক আছে কোন দিকে, বেগ যেদিকে ক্রিয়া করতেছে সেই দিকে, বুঝতে পারছো? এটার দিক কোন দিকে, বেগ যেদিকে ক্রিয়া করবে সেদিকে। পি মানে তো ভরবেগ, তাই না? পি এর দিক সেদিকে, বুঝতে পারছো? ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। এটা ভেক্টর ফরম্যাটটা এভাবে লেখা হয়, এই যে পি ভেক্টর, এ হচ্ছে এম, আর এই হলো ভি এর উপর ভেক্টর, কারণ ভি তো ভেক্টর রাশি, বুঝতে পারছো? এই হচ্ছে এটা এভাবে রাখা হয়। তোমার খালি একটু মাথায় রাখলেই চলবে যে এটা ভেক্টর রাশি। এই কিভাবে হ্যান্ডেন ভেক্টর হ্যান্ডেন, তোমার তো ভেক্টর চ্যাপ্টার পড়ো নাই, তো এত না জানলে তোমাদের চলবে বা প্যারা নাই, হ্যাঁ, তোমাদের ওইরকম ম্যাথ দেওয়া হবে না। ওকে, এখন এই ভরবেগ জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ভরবেগ জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট নিউটনের দ্বিতীয় সূত্র শেখার জন্য। তোমাদের বই ভরবেগের পরে তোমার ভরবেগের নিত্যতা সূত্র, সংরক্ষণশীলতার সূত্র চলে যাওয়া হয়েছে, যে আদি ভরবেগের সমষ্টি আর পরবর্তী ভরবেগের সমষ্টি সেম। ওইটা আমরা যাব, আমরা ওগুলো শিখবো, ওই রিলেটেড ম্যাথ করবো, ওইগুলো পরীক্ষায় আসে, আমরা ওগুলো করবো পরে। বাট আমরা আগে নিউটনের সূত্র শিখতেছি, নিউটনের সূত্রগুলোকে খতম করি। ভরবেগ শেখার পরপরই নিউটনের সূত্র শিখলে তোমার জন্য নিউটনের সূত্র বোঝা খুবই সহজ হয়ে যাবে, দ্বিতীয় সূত্রটা, বুঝতে পারছো? কিভাবে তোমাদেরকে এখন হচ্ছে আমি একটু এখানে আবার এক্সাম্পল দর্শন করি। কিরকম এক্সাম্পল, এটা দেখো। নিউটনের প্রথম সূত্রটাকে একটু খালি স্মরণ করো। নিউটন প্রথম সূত্রে বলে গেছিল যে কোনো বস্তু যদি স্থির থাকে চিরকাল স্থির থাকবে, কোনো বস্তু যদি স্থির থাকে চিরকাল স্থির থাকবে, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে চিরকাল গতিশীল থাকবে, যদি কোনো বাহ্যিক বল বা বাধা না আসে। না, বাহ্যিক কোনো এটা এডিট করতে হবে, বাহ্যিক কোনো বাধা বা বল যেন না আসে, ঠিক আছে? বাহ্যিক কোনো বাধা বা বল যখন না আসবে তখন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে একটা বস্তু, এখন ও কেমন আছে আমি তোমাকে ফার্স্টে দেখাচ্ছি, ও স্থির আছে। ও কেমন আছে, স্থির আছে। তার মানে তোমরা জানো যে আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? ইউ ইকুয়াল টু হচ্ছে কি 0। আমি ইউটা আর এখানে লিখলাম না, একটু লিখলাম, দরকার আছে, একটু লিখে দরকার আছে। এখন দেখো আমি এটাকে গতিশীল যদি করতে চাই তাহলে আমার কি দিতে হবে, গত ক্লাসের কনসেপ্ট, গতিশীল করতে হলে আমাকে যেটা দিতে হবে সেটাকে আমরা বলে থাকি বল। তো এখন ধরো আমি একটা নির্দিষ্ট দিকে, এই দিকে এটাকে গতিশীল করতে চাচ্ছি, আর এই দিকে আমি বল দিচ্ছি। বল দিচ্ছি দেখেও কি হচ্ছে, গতিশীল হচ্ছে, গতি বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। বল দিচ্ছি দেখে ওর কি হচ্ছে, গতি বৃদ্ধি পাচ্ছে বা বল বৃদ্ধি পাচ্ছে, তাই না? কেন বৃদ্ধি পাচ্ছে? ও কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা না, ও যেই বেগে আছে, মানে যেই জড়তায় আছে সেই জড়তায় থাকার কথা। আর আমরা জানি নিউটন এটাই বলছে যে বল না দিলে ওইটাই থাকবে, বাট যেহেতু ওর এখন চেঞ্জ হচ্ছে, গতিশীল হচ্ছে, যেই কারণে হচ্ছে সেটাই হচ্ছে বল, বলের কারণে হচ্ছে। তো বলের কারণে দেখো বল প্রয়োগ করতেছি এই পর্যন্ত ধর আমি বল প্রয়োগ করলাম, বা এখনো বল প্রয়োগ করে যাচ্ছি, বাট আমি জায়গাটাতে তোমাদেরকে একটা ছবি তুলে দেখাচ্ছি, এই মোমেন্টটাতে একটু খেয়াল করো। বল এখনো প্রয়োগ হচ্ছে। তো প্রয়োগ হইতে হইতে তুমি জানো যে ওর এখন একটা বেগ প্রাপ্ত হইলো, বেগটার মান হচ্ছে ভি। আগে ছিল 0, এখন হচ্ছে কত, ভি, বুঝতে পারছো? তো তোমাকে আমি বললাম যে টি সময় ধরে বল প্রয়োগ হয়েছে। কত সময় ধরে বল প্রয়োগ হয়েছে? টি সময় ধরে বল প্রয়োগ হলো। যে কারণে সে এই যে এই অবস্থানটা থেকে এখন সে এই বি অবস্থানে আসলো। অবস্থানের চেঞ্জ হলো, বেগ পরিবর্তন হইলো, যেন স্থির অবস্থা থেকে একটা বেগ প্রাপ্ত হলো। তো এখন দেখো আমি বল দিলাম, তোমরা এখন আমাকে একটা জিনিস বলো যে ধরো এখানে একটা বস্তু আছে, আমি এখানে অল্প একটু বল দিলাম, এই কারণে গতিশীল হওয়া শুরু করলো। দেখো একটু পর থেমে গেল, কেন থামছে? আমার হাতের তল ওর একটা বাধা আছে, বাট নিউটন বলছে কোনো বাধা না থাকলে ও, আমি যখন ওকে বল দেব ওর বেগ বৃদ্ধি পেয়ে ও কিন্তু সারা জীবন চলতেই থাকবে, এটা নিউটন বলে গেছে, সত্যি কথা। তো দেখো তোমরাই দেখো, আমি যখন ওকে অল্প বল দিলাম
তো অল্প ওর বেগ বৃদ্ধি পাবে। তোমরা দেখো আমি যখন ওকে অনেক বেশি জোরে বল দিব ও কিন্তু আরো বেশি স্পিডে যাবে, বেশি বেগ বৃদ্ধি পাবে, তাই না? কথাটা বুঝতে পারছো? আমি যদি কম বল দিই তাহলে ওর বেগ বৃদ্ধি পাবে, কম বৃদ্ধি পাবে। আমি যদি ওকে অনেক বেশি বল দিই তাহলে ওর কি আরো অনেক বেশি স্পিডে যাওয়ার কথা, অনেক বেশি বেগ বৃদ্ধি পাওয়ার কথা। এই যে বেগ বৃদ্ধি পাওয়ার কথা, একটু এইখানে খেয়াল করো, এইখানে দেখো তো ওর একটা কি আছে, দেখো তো ভরবেগ আছে, ওর একটা কি আছে, ভরবেগ আছে। যে ভরবেগটার মান হচ্ছে 0, কারণ কি বস্তু স্থির, কেজি মিটার পার সেকেন্ড। এটাকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, ভরবেগ জাস্ট এইভাবে লিখলাম, কোনো সমস্যা নেই। এখন দেখো এই বলের কারণে ও একটা বেগ প্রাপ্ত হইলো, এখন কিন্তু ওর আবার ভরবেগ আছে। এই ভরবেগটা কিন্তু তুমি জানো, এই ভরবেগটা তুমি জানো যে এটাকে আমরা তাহলে এখন লিখতে পারি mv। ধরো বস্তুর ভর ছিল m, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা থাকলে বইলো কমেন্টে। এখন দেখো এটাকে ধরো আমি দিছি ওকে f1 বল, এটা একটা ঘটনা যেখানে আমি একটু কম বল দিছি, এই কারণে এরকম হইলো। এখন তুমি দেখো ওকে আমি ধরো এখন আরো বেশি বল দিছি আর কি, এখন দিছি আমি f2 বল, আর তোমাকে আমি বলে দিছি আমি f2 বলের মান f1 এর থেকে বেশি, মানে দ্বিতীয় ক্ষেত্রে আমি ওকে অনেক বেশি ঘুষি দিছি বা ধাক্কা দিছি বা বল প্রয়োগ করছি। তো এই কারণে ওর কি হবে দেখো তো, এই যে এই আদিবেগ থেকে কি হয়ে যাবে বলতো, ওর আবার বেগটা কি হয়ে যাবে, বেশি বাড়বে। আদিবেগ থেকে বেগ বাড়বে যতক্ষণ ধরে বল প্রয়োগ করা হচ্ছে। ধরো বল প্রয়োগ করতেছি। এখন দেখো তাহলে এখনো কি আছে বলতো, তোমাকে এখনো বললাম যে আদিবেগ তো 0 ছিল, তাহলে এখনো দেখো ওর একটা ভরবেগ, সেটা কি 0 কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো ওর ভরবেগ, এটাকে প্রাইম দিই কারণ এখানে ভি ইউজ করছি, আর এখানে এখন তাহলে প্রাইম দিই। এখন দেখো ভরবেগ, এই ভরবেগ সেটা কি হবে বলতো, এম ভি প্রাইম, তাই না? বস্তুর ভর তো আর চেঞ্জ হচ্ছে না। সহজ একটা এক্সাম্পল দিই, দেখো সহজ একটা কথা বলি, যে ধরো আমি কম বল দিছিলাম এই কারণে ওর বেগটা 0 থেকে ধরো 2 হয়েছে, 2 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি বেশি বল দেই, ওর বেগ 0 থেকে অ্যাটলিস্ট 2 থেকে তো বেশি হবে, তার মানে অ্যাটলিস্ট এটা 5 6 7 এরকম হয়েছে, উদাহরণ হিসেবে বলতেছি। তার মানে দেখো এই ক্ষেত্রে এই যে প্রথম সিচুয়েশনে দেখো তোমার কিন্তু একটা ভরবেগের পরিবর্তন আসছে। আগে দেখো 0 থেকে এখন ভরবেগ বৃদ্ধি পেয়েছে। তুমি যতক্ষণ ধরে বল দিতে থাকবা তোমার ভরবেগটা বৃদ্ধি পাবেই, কারণ তুমি যতক্ষণ বল দিবা, বল দেওয়া মানে কি, তুমি ওর উপর বল প্রয়োগের মাধ্যমে বেগ পরিবর্তন করতেছো, বুঝতে পারছো? তো দেখো এখানেও কিন্তু একটা ভরবেগের পরিবর্তন আসছে। পরিবর্তন মানে কি, যে এই ভরবেগ মাইনাস এই ভরবেগ, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তুমি একটু এখানে ভরবেগের পরিবর্তনটা বের করলা। সাপোজ আমার উদাহরণ অনুসারে দেখো যে 0 ছিল, এখন বেগ প্রাপ্ত হয়েছে 2, তাই না? তোমার হচ্ছে বেগের, এটা তো বেগের কথা বলতেছি, তাহলে ভরবেগের তুমি কিন্তু এরকম একটা পরিবর্তন পাবা। তাহলে যে mv মাইনাস mu, mv মাইনাস mu, এভাবে ভরটা আমি দেই নাই, তুমি যেটা আসে। এখন দেখো ওর যেহেতু বেশি বল প্রয়োগ করলে ওর উপর, ওর কিন্তু এখন বেশি বেগ প্রাপ্ত হবে। তুমি কিন্তু এখনো ওর ভরবেগের পরিবর্তন বের করতে পারো একটা। এটা কি হবে বলতো, এম ভি প্রাইম মাইনাস এম ইউ। বাট দেখো এখানে কি বলছি, ওর বেগটা বেশি বৃদ্ধি পাবে, এই কারণে বেগের মানটা বেশি হওয়ার কারণে এই মানটা কি হবে বলতো, বেশি হবে। এই মানটা বেশি কারণে দেখো ভরবেগের পরিবর্তন বেশি। দেখো এখানে ভরবেগ নাই, 0, আমি যত বেশি বল দিছি ওর অনেক বেগ বৃদ্ধি পেয়েছে, কারণ ওর অনেক ভরবেগ তৈরি হয়েছে। কেন এত ভরবেগ তৈরি হয়েছে? কারণ আমি বেশি বল দিছি। তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা এটা কি বেশি। আগেবারও ভরবেগের পরিবর্তন আছে, বাট আগে বল কম, তাই পরিবর্তনটাও কি কম আসবে। তার মানে এই দুটা কাহিনী থেকে আমরা একটা কথাতে আসতে পারি যে কোন বস্তুর যে ভরবেগের পরিবর্তন অবশ্যই বলের সাথে একটা কানেকশন রাখতেছে। আমি যত বেশি বল দেব তত বেশি ওর বেগ চেঞ্জ হবে, অর্থাৎ ভরবেগ চেঞ্জ হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সময়। কত সময় ধরে তুমি বল দিচ্ছ সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তুমি কম সময় ধরে দিচ্ছ না বেশি সময় ধরে দিচ্ছ। এই কারণে আমরা এই কথাটা কিভাবে বলি যে কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার মানে সময় দিয়ে ভাগ, প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক প্রযুক্ত বল। বুঝতে পারছো? আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করব, মানে যত সময় ধরে বল প্রয়োগ হচ্ছে সেই সময়টা দিয়ে কি করব বলতো, ভাগ দিয়ে দিব।
কারণ আমরা দেখতেছি আমার যত বেশি বল প্রয়োগ হচ্ছে তত বেশি ভরবেগ পরিবর্তন হচ্ছে। তার মানে ভরবেগ পরিবর্তনের সাথে বলের সম্পর্ক, ইভেন এটা সময়ের সাথে সম্পর্ক হচ্ছে যে কম সময় ধরে দিলে একরকম হবে, বেশি সময় ধরে দিলে আর রকম হবে। আমরা এখানে ভরবেগ পরিবর্তনের হার বের করব, আর এই ভরবেগ পরিবর্তনের হার অবশ্যই আমার কি প্রযুক্ত বলে সমানুপাতিক। যত বেশি প্রযুক্ত বল তত বেশি ভরবেগের পরিবর্তন। এই যে কথাবার্তাগুলো আমি এতক্ষণ ধরে পেঁচাল করলাম না, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, বুঝতে পারছো? বাট এটা তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটন দ্বিতীয় সূত্রে এই কথা বলছে, বুঝতে পারছো? নিউটন এই কথাটা বলছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যে কথাটা এতক্ষণ তোমাদের আমি এখানে ম্যাথমেটিক্যালি চিল্লাপাল্লা করতেছিলাম, বুঝতে পারছো? আর ভরবেগের তো একটা পরিবর্তন হচ্ছে, কারণ কি ভরবেগ পরিবর্তন কেন হচ্ছে? বেগ পরিবর্তন হচ্ছে দেখে, তাই না? ভরবেগ কেন চেঞ্জ হচ্ছে? বেগ চেঞ্জ হচ্ছে দেখে। আবার দেখো, আমি বল প্রয়োগ এমন ভাবে করতেছি না যেন বস্তুর ভর হারায় যায়, ভর যা আছে সবসময় তাই। খালি ভরবেগ কেন চেঞ্জ হচ্ছে? এখন যাবে একটু পরে বেগ অন্যটাই, যেন ভরবেগ চেঞ্জ হচ্ছে। তো ভরবেগ পরিবর্তনের মেন রিজন হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া বা বেগ হ্রাস পাওয়া। তো বেগ কি একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে? তো বেগ ওই দিকে বৃদ্ধি পাবে যেদিকে আমি বল প্রয়োগ করছি। যে ধরো এই কলমটা এদিকে আসছে, আমি এই দিকে ঘুষি দিছি, ওর বেগ এই দিকে বৃদ্ধি পাবে। এই দেখো ওর যে ভরবেগ পরিবর্তনের হার বা পরিবর্তন হচ্ছে কোন দিকে? যেদিকে আমি ঘুষি দিচ্ছি, মানে বল যেদিকে ক্রিয়া করতেছে। ধরো এটা এখানে আসছে, এখন আমি তোমাদের এই দিকে ঘুষি দিচ্ছি, ওর এখনো বেগ চেঞ্জ হবে বা ওর ভরবেগ চেঞ্জ হবে আমার ঘুষির কারণে। মানে যত সময় ধরে আমি ঘুষিটা দিচ্ছি, তাই না? ঘুষি কিন্তু খুব কম সময় ধরে দেওয়া হয়, 1 সেকেন্ডেরও কম। বা যত সময় ধরে আমি বলটা দিব অত সময় ধরে ওর বেগটা বৃদ্ধি পাবে। বাট দেখো আমি যেই দিকে বল প্রয়োগ করবো ও সেই দিকে বেগ বৃদ্ধি পাবে। এমন না যে আমি এই দিকে ঘুষি দিচ্ছি আর ওদিকে গেছে, এরকম তির্যক ভাবে যাওয়ার বিষয়টা অন্যরকম। বাট আপাতত তোমাদের এই দিকে জানতে হবে, যেদিকে বল দেওয়া হচ্ছে সেদিকেই সে গতিশীল হবে। তো নিউটন এই কথাই বলছে যে কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগ পরিবর্তন যেদিকে হবে বলের দিকও সেই দিকে কাজ করবে, বলের দিকও সেই দিকে কাজ করবে। এখন আমি তোমাদেরকে একটু যদি লিখে দিই, কোন বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বলের দিক ভরবেগ পরিবর্তনের দিকে ক্রিয়া করে। তোমাদের বইয়ের সাথে লাস্ট একটু 19-20 হইতে পারে কথাগুলা, বাট মেন থিম তুমি বুঝলে এটাই, যে তোমার ভরবেগের পরিবর্তন যেই দিকে হবে বল তো সেই দিকে অ্যাপ্লাই হয়েছে, যে বলের দিকটা ভরবেগের পরিবর্তনের দিকে ক্রিয়া করে। আর বলের মান কত? বলের মান হচ্ছে ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক, বুঝতে পারছো? তো আমি তো তোমাদেরকে স্থির বস্তু দিয়ে দেখাচ্ছিলাম। এখন দেখো এই যে ধরো একটা বস্তু, এম ভর, ও হচ্ছে ইউ আদিবেগে গতিশীল। দেখো জাস্ট ও গতিশীল। দেখো যখন গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন কোনো বল প্রয়োগ হচ্ছে না, ও নিজের বেগের কারণে গতিশীল। তো দেখো কেউ একজনের দিকে গতিশীল, আমি কি করলাম? হুট করে একটা দিলাম টোক্কা, মন চেয়েছে, ওর কি এখন বেগ আরো বেড়ে যাবে না? তো এই যে আমি যে বল প্রয়োগ করলাম এইদিকে, বা আমি ধরো ওকে অনেকক্ষণ ধরে এরকম টোক্কা দিলাম, তার মানে ও এই পর্যন্ত গেল, আমি এতক্ষণ পর্যন্ত ওর সাথে লেগেছিলাম। যতক্ষণ ধরে আমি লেগেছিলাম ততক্ষণ ধরে ওর আমি বেগ বৃদ্ধি করতেছি। দেখেন যে একটা মানুষকে সাইকেল চালিয়েছি, ঠেলা দিচ্ছি, মানে সাইকেলের বেগ বৃদ্ধি পাচ্ছে, এরপর আমি সাইকেল ছেড়ে দিলাম। তো জিনিসটা হচ্ছে এরকম, ওকে আমি এরকম এই পর্যন্ত আমি ওর উপর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করতে করতে দেখো ওর বেগ বাড়তেছে, তাই না? বলের কারণে তো বেগ বৃদ্ধি পাবে, কারণ বল প্রয়োগ না হলে ওর বেগ বৃদ্ধি পাইতো না। এটা তো নিউটন প্রথম সূত্রে বলছে। বল প্রয়োগ হচ্ছে দেখো বেগ বাড়তে ওর লাস্টে এই দিকে ওর বেগ এতটুকু বৃদ্ধি পাচ্ছে। আমি যেহেতু এইদিকে বল প্রয়োগ করছি ও তো এইদিকে যাবে, তাই না? তো এইটুকু জিনিস একটু মনে রাখো যে এত সময় ধরে বল প্রযুক্ত হয়েছে,
প্রযুক্ত বলের ক্রিয়াকালীন সময়। ক্রিয়াকালীন মানে কি, কত সময় ধরে বলটা ক্রিয়া করছে। ক্রিয়াকালীন সময় আমি বললাম যে টি সময় পর্যন্ত বল প্রয়োগ করছি। যেরকম আমি বল প্রয়োগ করা শুরু করলাম ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত, এই হচ্ছে তখন টি মান 3, কত সময় ধরে বল প্রয়োগ হয়েছে। ঠিক আছে, যত সময় ধরে বল প্রয়োগ হবে ঠিক তত সময় ধরে বেগ বৃদ্ধি পাবে। এরপরে কিন্তু বল যদি সরে যায়, মানে আমি আর বল দিচ্ছি না, এরপর কিন্তু আর বেগ বৃদ্ধি পাবে না। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকে নাও। ঠিক আছে, কি বললাম, যত সময় ধরে বল প্রয়োগ হবে, যত সময় ধরে বল প্রয়োগ হবে তত সময় ধরে বেগ পরিবর্তন হবে। বৃদ্ধি কথাটা কেন বলি নাই তোমরা আস্তে ধীরে বুঝবা। এখন তুমি আপাতত পরিবর্তনই ধরে নাও, তত সময় ধরে বেগ পরিবর্তন হবে। বুঝতে পারছো, ওই সময় ধরে। এরপরে যদি কোনো সময় দেওয়া থাকে, যে ধরো 3 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, বাট আমি তোমাকে 4 সেকেন্ড পর্যন্ত কোনো কিছু বের করতে বলতেছি, তো তোমাকে ঠান্ডা মাথায় আগে দেখতে হবে যে 3 সেকেন্ড পর্যন্ত তো বেগ বৃদ্ধি পাইছে, মানে বল ছিল, তাহলে 3 সেকেন্ড পর্যন্ত এক হিসাব, এরপরে আর এক হিসাব। ঠিক আছে, ঠিক আছে। তো বল প্রয়োগের পর, মানে বল প্রয়োগ শেষে আর বেগ বৃদ্ধি পাবে না, আর বেগ বৃদ্ধি পাবে না। কেন? কারণ তো দেখো, আমি তো বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে করে ওর বেগ বৃদ্ধি পেলো, এরপর আমি বল সরাই নিলাম, বল সরাই নেওয়ার পর ওর তো গতিজড়তা কাজ করবে আবার, তাই না? ও যেই বেগে আছে চিরকাল সেই বেগেই থাকবে। আবার নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ হলে আবার চেঞ্জ হবে, এই আর কি। তো তুমি জানো যে এখন এই যে এই এম ভরের বস্তুর বল প্রয়োগের কারণে ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্ত হইল টি সময় ধরে। তো নিউটনের প্রথম দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে ভরবেগ পরিবর্তনের হার। তো তুমি আমাকে একটু ভরবেগ পরিবর্তনটা দেখাও। তুমি আমাকে হ্যাঁ দেখাও যে আদি ভরবেগ কত, আদি ভরবেগ এটা কি আসবে বলো তো, এম ইউ। দেন আমাকে বলো শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ কত, মানে বল যতক্ষণ ধরে প্রয়োগ করার কারণে বেগ বৃদ্ধি পেয়েছে, লাস্ট যে বেগটা বৃদ্ধি পেলো সেই পর্যন্ত ওর ভরবেগটা কত, এম ভি। তাহলে এটা কি, পার্থক্যটা কি, ভরবেগের পরিবর্তন, তাই না? পার্থক্যটাই ভরবেগের পরিবর্তন। তাহলে পরিবর্তনের হার মানে কি, এই যে এম ভি মাইনাস এম ইউ তো পরিবর্তন, পরিবর্তনের হার মানে সময় দেওয়া ভাগ। এটা কি হবে বলতো, প্রপোর্শনাল টু এই যে প্রযুক্ত বল। ঠিক আছে, আচ্ছা এখন একটা মজার জিনিস, আমি এম যদি কমন নেই, কমন নিয়ে তাহলে এরকম হবে ভি মাইনাস ইউ বাই টি। দেখো এম কমন নিলে উপরেরটা আমি গুণটা জাস্ট এভাবে রাখলাম, এমটাকে পাশে নামে আনছি, ভি মাইনাস ইউ বাই টি প্রপোর্শনাল টু এফ। এটাকে চেনো, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে চেনো? তোমরা যদি ভুলা থাকো একটু মনে করে দিই, ভি ইকুয়ালস টু যদি ইউ প্লাস এটি হয়, তাহলে ইউটাকে এই পাশে নিয়ে আসো, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু হবে এটি, টি দিয়ে ভাগ দাও, তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু হবে এ। এই সূত্র থেকে মনে পড়া উচিত ইভেন এটা কি বেগের পরিবর্তন। দেখো বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তন, বাই টি মানে কি, পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে তো আমরা ত্বরণ বলি, বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। আচ্ছা সমানুপাতিক চিহ্ন ওঠার জন্য তোমাদের কি লাগে একটা বলো তো, সমানুপাতিক ধ্রুবক। আমি রাখলাম কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা যদি এই 1 কেজি ভরের বস্তুর উপর এই সব এক করে দেই, এক একক করে দিই, তাহলে আমাদের কে এর মানটা 1 আসবে। তোমরা এটা নিয়ে এখন আবার প্যারা খাও না, সমস্যা নাই, তোমরা আপাতত কে 1 ধরে নাও। কে 1 এর জন্য, কে ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের এই এফ ইকুয়ালস টু আসবে হচ্ছে এম এ। আমরা যদি 1 কেজি ভরের বস্তুর উপর ওর বেগ 1 একক বৃদ্ধি করি, তখন সবকিছু 1 চলে আসবে, তখন কে এর মান 1 আসে। তো তখন আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা আমরা সব জায়গায়, বলের সব জায়গায় ইউজ করতে পারবো। বল মানে এফ ইকুয়ালস টু এম এ, কে এর মান 1 লিখলে কি পাবো, এফ ইকুয়ালস টু এম এ। এটাই হচ্ছে আমাদের বলের সূত্র। এই সূত্র কোথা থেকে আসছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আসছে। এটা কিন্তু এমসিকিউ এর প্রশ্ন। আমরা বলের, দেখো নিউটনের সূত্রের প্রথম সূত্র আমাদের কিসের ধারণা দেয়, জড়তার ধারণা দেয়। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আর নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলের ধারণা দেয়। এই যে এই সূত্র কোথা থেকে আসছে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। বুঝতে পারছো, এটা হচ্ছে কোন সূত্র থেকে আসছে, দ্বিতীয় সূত্র হতে বলের সংজ্ঞা, বলের সূত্র। তোমরা বলতে পারো ভাইয়া সংজ্ঞা তো আগে শিখছি, সংজ্ঞা আগে শিখাইছি, বাট বল, এই যে বল এই জিনিসটা এফ ইকুয়ালস টু যে এম এ হয়, এই জিনিসটা তো আগে বলি নাই কখনো তোমাদেরকে, বা তোমরা এই চ্যাপ্টারের শুরুতে দেখো নাই। তো
তোমরা পাইলা কোথায়? নিউটনের দ্বিতীয় সূত্রে। এই কারণে ফিজিক্সের ভাষায় সংজ্ঞা মানে বিবৃতি না, সংজ্ঞা মানে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফিজিক্সের ভাষায়, বুঝতে পারছো? তো দ্বিতীয় সূত্র হতে আমরা এই সংজ্ঞা, তো বলের তোমরা এখানে সূত্র লিখতে পারো, ঠিক আছে? বা বল রিলেটেড কিছু যদি বলে যে বলের এটা আমরা কোথা থেকে পাই, নিউটনের দ্বিতীয় সূত্র। বলের ধারণা আমরা কোন সূত্র থেকে পাই, নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? বল রিলেটেড যা কিছু বলবে সবই নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? দ্বিতীয় সূত্রতে বলের সংজ্ঞা, বলের সূত্র, এগুলো আমরা কি পাই, মানে পেয়ে থাকি, বুঝতে পারছো? এই যে এখন থেকে তোমরা যে শিখলা F = ma, তোমরা সারা জীবন তোমাদের ফিজিক্স যতদিন করবা F = ma কোথাও না কোথাও কাজে লাগবে মেকানিক্যাল পার্ট গুলোতে, বুঝতে পারছো? F = ma। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু একটা জিনিস শিখাই। তোমাদের দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তো বল দেখলা যে বল কিভাবে আসছে, এখন তোমাদের আমি একটু উল্টা কাজ করব, রিভার্স। এই যে এই F = ma লেখা যায় a, এইটাকে আমরা আবার একটু ভেঙে লিখবো কিভাবে। m আসছে কিভাবে জানি, এই যে বেগ পরিবর্তনের হার। তো আমরা এখন উপরের দিকে মানে নিচ থেকে উপরের লাইনগুলোকে একটু যদি ব্যাক করি, v - u/t। এখন এই t টাকে একটু এখানে নিয়ে আসো, এই f আর t গুণফল, তাহলে m এটা কি v - u এভাবে লেখা যায়, বা গুণ করে লিখলে কি হয় বলো তো? গুণ করে লিখলে m v - mu, বুঝতে পারছো? এই যে এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটাকে একটু মাথায় রাখবা। ft হচ্ছে mv - mu, তোমরা তো মনে রাখবা f ma মনে রাখবা, ঠিক আছে? বাট এখন থেকে তোমরা ft mv - mu এটা মনে রাখবা। কিভাবে মনে রাখবা? mv - mu এটাকে আমরা কি বলি বলতো? mv মানে ভরবেগ, mu এটাও ভরবেগ, বাট এটা শেষ ভরবেগ, এটা আদি ভরবেগ। তো শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মানে কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, বুঝতে পারছো? এটা কি? ভরবেগের পরিবর্তন। আর f * t কে আমরা কি বলি জানো? এই যে এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে বলের ঘাত। কি বলে থাকি? বলের ঘাত। বল আর বলের ক্রিয়াকালীন সময়ের গুণফলকে আমরা বলে থাকি হচ্ছে বলের ঘাত, বুঝতে পারছো? এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমি যদি একটু এখানে একটু ভেঙে রাখি, ভেঙে লিখে দিই যে বলের ঘাত কি। বল এবং বলের ক্রিয়াকালীন সময়ের গুণফলকে বলের ঘাত বলে। বুঝতে পারছো? অনেকে কিন্তু বলে বল আর সময়ের গুণফলকে বলের ঘাত, এটা ঠিক না। সময় বলতে তো যে কোনো সময় বোঝায়, বাট আমাদের সময় লাগবে যে সময় পর্যন্ত বল কাজ করছে। যেমন ধরো একটা ব্যাটসম্যান ব্যাট করতেছে, বল আসতেছে, ব্যাট দিয়ে বলে আঘাত করছে, ঠিক আছে? ব্যাট দিয়ে বলে আঘাত করছে, আমি বললাম যে তোমার হচ্ছে বলের পরিমাণ এত, আর 1 ঘন্টা দিয়ে গুণ করে দিলাম। এই যে 1 ঘন্টা দিয়ে গুণ করা মানে কি জানো? আমি ব্যাট আর বল 1 ঘন্টা ধরে লাগাই রাখছি, এটা কি সম্ভব? ব্যাট আর বল তো 1 সেকেন্ডের থেকে কম সেকেন্ড সময় লেগেছিল, ওই সময়টা লাগবে যত সময় ধরে বল প্রযুক্ত হয়, বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে বলের ঘাত। তার আগে তোমাদেরকে আমি আরেকটু দেখাই যে বল, এই যে বলের সাথে পরিচিত হইলো না? বলের এককই তো বলি নাই, বলের এককই তো বলি নাই। বলের একক নিউটন, কারণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে না, নিউটনের আবিষ্কার না। বলের একক কি? নিউটন, ঠিক আছে? তোমরা আমাকে বলের মাত্রা বের করে দেখাবা। আমি জানি না কিভাবে মাত্রা বের করবা, তোমরা আমাকে মাত্রা বের করে দেখাবা। এটা তোমাদের SW হিসেবে থাকবে, স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তোমরা এটা দেখাবা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বলের ঘাতের একক। বলের ঘাতের একক, এই এককটা কি? দেখো এটা কি বলের ঘাত আমরা কিভাবে পাই? এটাকে হচ্ছে যে দিয়েও প্রকাশ করা যায়, বলের ঘাতকে যে। যে কষ্ট হচ্ছে কি? বল আর বলের ক্রিয়াকালীন সময়ের গুণফল। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর সময়ের একক কি? সেকেন্ড, ঠিক আছে? এটা এভাবে লেখা যায়, নিউটন সেকেন্ড।
তো আমি তোমাদেরকে একটু যদি সামারি করে দিই, ওভারঅল তোমাদের কি মাথায় রাখতে হবে ম্যাথ করার জন্য এই চ্যাপ্টার থেকে ম্যাথ করার জন্য আমি তোমাদেরকে একটু বলে রাখি সূত্রের সামারি। প্রথম পার্ট F = ma, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে কি বল আর সময়ের গুণফল, এই টিটা কি যত সময় ধরে বল প্রযুক্ত হলো সেটা হচ্ছে কি mv - mu, ঠিক আছে। আর এই এফ টিকেই বলের ঘাত বলা হয়, যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এফ টি এভাবে লেখা যেতে পারে। তারপর যতক্ষণ ধরে বল প্রযুক্ত হবে, যতক্ষণ ধরে বল প্রয়োগ হয় ততক্ষণই বেগ পরিবর্তন হয়। আবার একবার লিখছি আবার লিখতেছি সামারি হিসেবে, পরিবর্তন হয় অর্থাৎ এখানে মনে রাখবা অর্থাৎ ত্বরণ থাকে। বেগ পরিবর্তন কি, বেগ পরিবর্তন হলে কি হয়, ত্বরণ থাকে না। ত্বরণ যদি না হয় তার মানে বল শূন্য। ত্বরণ না হওয়া মানে কি, ত্বরণ হয় নাই মানে বেগ পরিবর্তন হয় নাই, ত্বরণ শূন্য। ত্বরণ যদি শূন্য হয় তুমি যে এফ এর সূত্রে বসাও F = m * 0, তার মানে বল ওভারঅল 0 চলে আসবে, তার মানে বল প্রয়োগ হচ্ছে না। ঠিক আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাবার্তা, এই ম্যাথটা আজকে আমি তাহলে করতে পারতেছি না, আসলে ইফতারের আগে করতেছি, অলমোস্ট ইফতারের টাইম হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমি অবশ্যই করে দেবো এই ম্যাথ অবশ্যই। তো যেই সামারিটা আমি বলতে চাচ্ছি যে যখনই দেখবা যে বেগ পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ আছে মানে বল আছে, বাট কখনো যদি দেখো বল মানে বেগ পরিবর্তন হচ্ছে না মানে ত্বরণ নাই মানে বল নাই। ঠিক আছে, যতক্ষণ ধরে বল প্রয়োগ হয় ততক্ষণ বেগ পরিবর্তন হয় অর্থাৎ ত্বরণ থাকে, অর্থাৎ কি হয়, ত্বরণ থাকে। তার মানে উল্টাটা, যদি ত্বরণ না থাকে তার মানে আমার বল নাই, তার মানে বেগ পরিবর্তন হয় নাই। ত্বরণ না থাকা মানে কি, বেগ পরিবর্তন হয় নাই তার মানে বল নাই, ওই জায়গাতে বল নাই। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আর লাস্ট যদি আরেকটু বলে রাখি, বলে ফেলছি তাও যদি বলি যে বল প্রয়োগ না হলে বস্তু তার নির্ধারিত বেগেই গতিশীল হবে। এই কথাটা মানে কি, ধরো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছিলাম, যতক্ষণ ধরে বল প্রয়োগ করছি ততক্ষণ ধরে ওর বেগ পরিবর্তন হয়েছে, বা যেই মুহূর্তে আমি বল প্রয়োগ করা বন্ধ করলাম, তো আমার তো দেখো বলের কারণে বেগ বাড়তেছে, ধরো বাড়তেছে 0 থেকে 2 4 10 হলো, 10 হওয়ার পর আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছি, এরপরে যে 10 প্রাপ্ত হইলো না, যে নির্ধারিত বেগটা প্রাপ্ত হইলো ওই বেগেই সে গতিশীল হবে। এমন হতে পারে যে 0 থেমে গেছে, আমার বল প্রয়োগের কারণে বস্তু থেমে গেছে, তখন ও থেমেই থাকবে। হ্যাঁ, তখন ও কি থাকবে, থেমেই থাকবে। তো ওইগুলো আবার মন্দনের বিষয়, আমরা মন্দনের ম্যাথ আলাদা ভাবে করবো। বাট ওভারঅল হচ্ছে এই হচ্ছে তোমাদের বলের পরিচিতি বা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সাথে পরিচিতি। বুঝতে পারছো? ফার্স্ট হচ্ছে ভরবেগ, ভরবেগের পরে হচ্ছে তোমাদের বল, বলে কি কি মনে রাখতে হবে সেটা একটু এখানে লিখে রাখছি, কিছু না বেশ কিছু না। F = ma, জাস্ট এই জিনিসটাকে আরেকটু মনে রাখবা, এটা তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি আমি, এটা দিয়ে ম্যাথ করাই দিব। আর বলের ঘাত মানে কি সেটাও একটু তোমাদেরকে পরিচয় দিয়ে রাখলাম। তো নেক্সট ক্লাসে আমরা এই বল রিলেটেড ম্যাথ সলভ করব। আর সবাইকে আবার ধন্যবাদ 20,000 সাবস্ক্রাইবারের জন্য। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।